স্মৃতি কলেজ স্বরূপকাঠি সকলকে জানাই স্বাগত এবং যারা শুনছেন সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমরা যে যুগ সন্ধিক্ষণে উপনীত হয়েছি, আমরা সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আজকে সকলকে এই কোভিড-19-এর মধ্যেও আমরা চেষ্টা করছি যে শিক্ষার আলো বিতরণ করার জন্য, শিক্ষার জন্য কিছু ব্যবস্থা করার জন্য। আমরা সেই তিনি যেমন ডিজিটাল মিডিয়া সৃষ্টি করেছেন, সেই ডিজিটাল মিডিয়াকেই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করছি এবং গুরুত্ব দিচ্ছি। আমরা সেইখানে আজকের আলোচ্য বিষয় আমরা খুব সংক্ষেপে বলার প্রয়োজন মনে করি। তাই আমরা দেখতে চাই আজকে শহীদ স্মৃতি কলেজ স্বরূপকাঠি বিষয় পৌরনীতি ও সুশাসন, ইংরেজিতে এটাকে সিভিক্স বলা হয় পৌরনীতিকে, এবং গুড গভর্নেন্স সুশাসন, এই বিষয়টি আমি সংক্ষিপ্ত আলোচনা করব এবং তাছাড়া সিভিক্স সম্পর্কে সামান্য আলোচনা করব, একটি ধারণাগত দিক শুধু তুলে ধরব। আজকে আমরা পৃথিবীর সৃষ্টির পরে যে মানব সভ্যতার শুরু যখন হয়েছে তখন থেকে আমরা জানি যে আমাদের যুগে এক গ্রিক সভ্যতার আগমন ঘটেছিল। যখন গ্রিক সভ্যতা পৃথিবীতে তার সভ্যতার বিকাশ ঘটানো শুরু করলো, তখন আমরা দেখেছি যে ইতিহাসের পাতায় তাকালে আমরা পাই যে গ্রিক সভ্যতার সময়ই এইটার বিস্তার ঘটেছে, এবং তখন অ্যারিস্টটল থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী সকলেই অনুভব করেছেন যে রাষ্ট্রের একটা রূপ দেওয়া প্রয়োজন, কেননা বিচ্ছিন্নভাবে আর সমাজ পরিচালনা করা সম্ভব না। তখনই চিন্তা করা হয়েছে যে কিভাবে একটি সুশাসন এবং আদর্শভিত্তিক রাষ্ট্র তৈরি করা যায়। সেরকম চিন্তা তখন থেকেই শুরু হয়েছে, এবং তখন অ্যারিস্টটল হতে শুরু করে অন্যান্য বিজ্ঞানীরা, রাষ্ট্রবিজ্ঞানী সকলেই চেষ্টা করেছেন যে কিভাবে একটি রাষ্ট্রের রূপ দেওয়া যায়। তাই আমরা সেই সময় নগর রাষ্ট্র কেন্দ্রিক একটা সভ্যতার আবির্ভাব দেখতে পাই। সেই নগর রাষ্ট্র পৃথিবীর বিভিন্ন জায়গায় আস্তে আস্তে বিস্তার ঘটেছে, এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে যে একটি শৃঙ্খলা আনার জন্য রাষ্ট্রের মধ্যে যত লোক থাকেন সকল লোকের মধ্যে এবং সকল প্রাণীর মধ্যে একটা শৃঙ্খলা আনয়নের জন্য এই পৌরনীতিকে ব্যবহার করা হয়েছে। তাই আমরা সেই সময় দেখতে পাই, সেই সময়টাকে যদি ধরি আমরা, সেই সময়ে জনসংখ্যা এবং অন্য দিক সব কিছু ছিল সীমিত পরিসরে, যার জন্য জনসংখ্যা যখন বৃদ্ধি পাওয়া শুরু করলো, পৃথিবীতে যখন জনসংখ্যার আধিক্য শুরু করলো, তখনই আস্তে আস্তে দেখা গেল যে শাসনের প্রয়োজন ধীরে ধীরে শুরু হয়ে গেছে। কেউ না কেউ শাসন না করলে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়, মানুষ পরিচালিত হয় না। তাই যার জন্য মানুষকে নিয়ন্ত্রণ করাই এক সময় প্রয়োজন হয়ে পড়েছে। তাই আমরা দেখতে পাই যে সেই গ্রিক সভ্যতার পরবর্তী সময়, সেই পঞ্চদশ শতাব্দী বা তার পরবর্তী সময়ে আমরা এই পৌরবিজ্ঞানের নানান রকম পরিবর্তনটা লক্ষ্য করি যে এটা পলিটিক্যাল ইকোনমি ছিল এক সময় এটাকে বলা হতো রাষ্ট্রীয় অর্থনীতি। কিন্তু রাষ্ট্রীয় অর্থনীতি তখন প্রয়োজন হতো, কিন্তু এক সময় দেখা গেল তার চেয়ে প্রয়োজন শাসনটাকে সুন্দর করে পরিচালিত হলে সেখানে অর্থনীতি পরিচালিত হয়ে যাবে। তো দুটার সমন্বয় তখন চলছে, কিন্তু একটা সময় ভাগ হয়ে গেছে। অর্থনীতি একদিকে তার অর্থনৈতিক কর্মকাণ্ড রাষ্ট্রের জন্য করেছে, এবং রাষ্ট্র একদিকে শাসন ব্যবস্থাকে পরিচালিত করেছে। এরকম করে আমরা দেখতে পাই যে পরিবর্তনের ধারায় আস্তে আস্তে যখন আমরা সভ্যতার আরও বিকাশ ঘটলো, এবং সর্বোপরি আমরা যখন আধুনিক যুগে প্রবেশ করলাম, সেই আধুনিক যুগে প্রবেশ করার সময় আমরা দেখতে পাই যে সারা বিশ্ব একটা
রাষ্ট্রীয় নেটওয়ার্কের মধ্যে চলে আসছে, বিভিন্ন রকম রাষ্ট্রীয় ব্যবস্থা সৃষ্টি হয়েছে। সেই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আমরা একটা বিষয়কে সবচেয়ে বেশি করে লক্ষ্য করি, সেটা হলো যে আমাদের যে সভ্যতার বিকাশ ওই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য দিয়েই বিকশিত হয়েছে। তাই আমরা বলতে পারি যে পৌরনীতিতে আমরা আর একটু এগোনোর জন্য এবং পৌরনীতিকে আরও বেশি গণমুখী এবং মানুষের সেবায় নিয়োজিত করার জন্য ইদানিং সুশাসনের প্রয়োজন হয়ে পড়েছে। সেই সুশাসন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যেমন অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ এবং স্বল্পোন্নত দেশে সুশাসনের প্রয়োজনটা আবার নতুন করে সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাংক সেটাকে অনুভব করেছে। 2009 সাল থেকে স্টাডি করতে করতে 1994 সালে গিয়ে তারা একটা রূপ দিয়েছে যে অবশ্যই সুশাসন প্রয়োজন। সুশাসন না হলে কোনো ব্যবস্থাপনা থাকবে না এবং সেখানে উন্নয়ন হবে না, সেখানে দুর্নীতিতে ছেয়ে যাবে এবং সমস্ত রকম সমস্যা রাষ্ট্রে সৃষ্টি হবে। তাই বিশ্বব্যাংক যে প্রেসক্রিপশন দিয়েছে যে সুশাসন নিশ্চিত করতে হবে এবং তারপরে সব রকম সাহায্য, সব রকম সহযোগিতা। তাই দেখা গেল যে পৌরনীতির সাথে সুশাসনকে জড়িয়ে দেওয়া হলো, কারণ সুশাসনের মাধ্যমেই হতে পারে একটা দেশের উন্নতি এবং একটা দেশের স্বাবলম্বী হওয়ার পথ এবং উন্নত দেশে পরিণত হওয়ার একমাত্র উপায় হলো শাসনের পাশাপাশি সুশাসন নিশ্চিত করা এবং যার মাধ্যমে দুর্নীতি থাকবে না, যে কোনো রকম স্বজনপ্রীতি থাকবে না, অন্যায় থাকবে না, যে অনুন্নত কোনো বিষয় থাকবে না, সব কিছুই উন্নয়নের সামনের দিকে এগিয়ে যাবে এবং বিশ্বে নানান রকম দুর্যোগকে কাটিয়ে উঠে আজকে আমরা যেমন বাংলাদেশ এগিয়ে যাচ্ছি, তাও ওই সুশাসনের কিছু অংশ এখানে কার্যকরী আছে বলেই আমরা সেখানে আছি। তাই আমরা ভবিষ্যতে যখন ক্লাস নেব, ভবিষ্যতে যখন সময় নেব, তখন এই সব প্রশ্ন বিশদভাবে আলোচনা করব। আমাদের পৌরনীতি এবং সুশাসনের ছাত্রছাত্রীদের বলতে চাই, তোমরা বইগুলি ভালো করে দেখো এবং পাশাপাশি তোমাদের এবং তোমাদের বন্ধুদের যাদের সহযোগিতায় হোক, নিজেদের সহযোগিতায় হোক, তোমরা সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে এই সুশাসন এবং পৌরনীতি এবং সুশাসনকে ভালো করে পড়াশোনা করার জন্য অন্যান্য বিষয়গুলির সাথে এগুলিও গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি।